Question number 1. A correct unit for the electric field strength. Electric field strength কি? Electric field strength হলো আমাদের নিউটন পার কুলম্ব or volts per meter, তাই না? তো তাহলে এখানে নিউটন পার কুলম্ব না, এটা নিউটন কুলম্ব লেখাছো, এটা হবে না। ভোল্ট মিটার লেখা, এটা হবে না। কুলম্ব পার মিটার, এটা হবে না। তো তাহলে হবে কি? কিলো ভোল্ট পার মিটার। ভোল্টকে কিলো ভোল্টে লিখছে, তো এটা তো কোনো সমস্যা নাই, 1000 ভোল্টের ফর্মে লিখছে। তো তাহলে the answer will be B. এরপরে কোশ্চেন নাম্বার 2, which of these particles is not affected by an electric field? কোনটা ইলেকট্রিক ফিল্ডে এফেক্টেড হবে না? নিউট্রাল পার্টিকেল, ইলেকট্রন চার্জ পার্টিকেল, প্রোটন চার্জ পার্টিকেল, কপার 2 প্লাস আয়ন, এটাও চার্জ পার্টিকেল। তো চার্জ না কে? চার্জ না হলো নিউট্রন। তো তাহলে সে ইলেকট্রিক ফিল্ড দিয়ে কি হবে না? এফেক্টেড হবে না। এরপরে কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে? the electric field strength from a negative point charge, electric field strength of a negative point charge কি করে? ফার্স্টে এ নম্বরে বলতেছে decreases in magnitude with the square of the charge. চার্জের স্কয়ার দিয়ে তো আমাদের চেঞ্জ হয় না, আমাদের চার্জের প্রোডাক্ট যে হচ্ছে Q1 Q2 এই দুইটার আমাদের প্রোডাক্ট ফর্মে আমাদের চেঞ্জ হয়। অর ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের মধ্যে তো চার্জ হলো একটা, তাই না রিশা? ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ফর্মুলা কি? KQ/R²। তো তাহলে কিউ তো একটা, এটার সাথে তো কোনো স্কয়ার নাই, তো তাহলে পরে এ হবে না। এরপরে বি নম্বরে কি বলতেছে? ডিক্রিজেস ইন ম্যাগনিটিউড উইথ দ্য স্কয়ার অফ দ্য ডিসটেন্স ফ্রম দ্য চার্জ। সো এইটা ঠিক আছে যে ইনভার্স স্কয়ার রিলেশনশিপ, যে ডিসটেন্স ডাবল হইলে ম্যাগনিটিউড কি হয়ে যাবে? 1/4 হয়ে যাবে, ডিসটেন্স 3 টাইমস হইলে পরে 1/9 হয়ে যাবে, এমন টাইপের। সো তাহলে বি আমাদের একটা পসিবল অ্যানসার। বাকি দুইটা আমরা দেখে নেই অপশনগুলোতে কি বলছে। ইনক্রিজেস ইন ম্যাগনিটিউড উইথ ডিসটেন্স, এটা ভুল। ডিসটেন্স বাড়লে তো ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ কমে যাবে। এরপরে কি? ইনক্রিজেস ইন ম্যাগনিটিউড উইথ দ্য স্কয়ার অফ দ্য ডিসটেন্স, এটাও ভুল। বলতেছে ডিসটেন্স বাড়লে ইনক্রিজ করে। সো তাহলে অ্যানসারটা কি হবে? দ্য অ্যানসার উইল বি বি, তাই না? এরপরে কোশ্চেন নাম্বার 4, নাম্বার 4 এ বলতেছে the force between two protons held 1 nanometer apart is, so এখন আমরা জানি কি F equals to K Q1 Q2 by R square। তো এখন 8.99 into 10 to the power 9, প্রোটনের চার্জ হলে ইলেকট্রন চার্জের সমান 1.6 into 10 to the power -19। তো দুইটাই তো প্রোটন, তো তাহলে দোনোটার চার্জই সেম, ডিভাইডেড বাই ডিসটেন্স 1 ন্যানোমিটার। ন্যানোমিটার মানে 10 to the power -9। এটা করলে পরে কত আসে মিফতাহুল? 1.44 into 10 to the power 9। 1.44 into 10 to the power, না 2.3 into 10 to the power -10। 2.3 into 10 to the power -10 নিউটন। হ্যাঁ এটা আছে। তো তাহলে এটা অ্যানসার কি আমাদের সি, তাই না? তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 4 এর জন্য অ্যানসার হবে সি। এরপরে কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 এ কি বলতেছে? which row in the table correctly shows the properties of both uniform and radial electric field? তো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আর রেডিয়াল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কি কি আছে এটা বলতেছে। ফিল্ড লাইনস পজিটিভ টু নেগেটিভ, এটা কোনো সমস্যা নাই। ইকুইপটেনশিয়ালস ইকুয়াল স্পেস, এইখানের মধ্যে হলো সমস্যা যে রেডিয়াল ফিল্ডের মধ্যে দেখো, রেডিয়াল ফিল্ডের মধ্যে কি? রেডিয়াল ফিল্ড হলে এরকম। তো তাহলে ইকুইপটেনশিয়াল সারফেস গুলি কি হবে? তাদের মধ্যে সেপারেশনটা আস্তে আস্তে এরকম চেঞ্জ হইতে থাকে, সেপারেশনটা আমাদের ইকুয়াল থাকে না। কিন্তু বলতেছে যে রেডিয়াল ফিল্ডে এখানে কি থাকে? ইকুইপটেনশিয়ালের সেপারেশন ফিক্স থাকে অর ইকুয়াল থাকে। তো তাহলে এটা ভুল, এটা ঠিক আছে কিন্তু এটা ভুল। তো তাহলে যে কোন একটা ভুল হইলে তো ওই অপশনটা বাদ। এরপর বলতেছে ফিল্ড লাইন ফ্রম পজিটিভ টু নেগেটিভ আর ফিল্ড লাইনস আর ইকুয়াল স্পেস, না ফিল্ড লাইন গুলা তো রেডিয়ালি ছড়ায় যাইতেছে। সো তাহলে তাদের মধ্যে স্পেসিং তো আস্তে আস্তে বাড়তেছে। এইখানে স্পেসিং কম, এইখানে স্পেসিং বাড়লো, এইখানে স্পেসিং আরো বেশি, আরো দূরে গেলে স্পেসিং আরো বেশি হবে। তো তাহলে বি নাম্বার অপশন আমাদের হবে না। এরপর বলতেছে কি ফিল্ড লাইনস আর ইকুয়াল স্পেসড, ঠিক আছে এটা কোনো সমস্যা নাই। ইকুইপটেনশিয়ালস আর ইকুয়াল স্পেসড, এটা তো আগেই বললাম যে এটা হবে না। এখানে বলতেছে ইকুইপটেনশিয়ালস আর ইকুয়াল স্পেসড, এটা ঠিক আছে কেন? বিকজ ইকুইপটেনশিয়াল বলতে কি বোঝানো হয়েছে? ইকুইপটেনশিয়াল সারফেস
ওই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সো এটা তো ইকুইপটেনশিয়াল হলো আমাদের ইকুয়ালি স্পেসড, এটাও ঠিক আছে। ফিল লাইন তো আমাদের পজিটিভ থেকে নেগেটিভ, এটাও ঠিক আছে। সো তাহলে আমাদের এটার জন্য অ্যানসার হবে কি ডি। বুঝা গেছে? ভাই ইউনিফর্ম ফিল্ডস কোনটা জানি? এই যে ফিল লাইন গুলি এমন থাকবে, এই যে পজিটিভ টার্মিনাল, আর নেগেটিভ রেডিয়াল টার্মিনাল। কোনটা তাহলে? রেডিয়াল তো একটা পয়েন্ট চার্জের জন্য, এই যে একটা পয়েন্ট চার্জ। ও হ্যাঁ, এই জন্য আমি বলতাম মনে হচ্ছে দুইটা একেরই কথা বলতে। না, এটা হলো রেডিয়াল। ঠিক আছে? তো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের জন্য এই যে ইকুইপটেনশিয়াল গুলো এমন, তো ইকুইপটেনশিয়াল গুলো ইকুয়ালি স্পেসড, তো তাহলে এটা ঠিক আছে। আর এখানে রেডিয়ালের মধ্যে স্পেসিং গুলা কি হইতে থাকে, চেঞ্জ হইতে থাকে। তো তাহলে কোশ্চেন নাম্বার 5 এর জন্য অ্যানসার হবে কি ডি। ঠিক আছে? কোশ্চেন নাম্বার 5 এর জন্য অ্যানসার হবে ডি। 5D কি বুঝো নাই রায়হান? ভাই রেডিয়াল ফিল্ডস এখানে যে দেওয়া আছে যে ফিল্ড লাইনস পজিটিভ টু নেগেটিভ, এটা দিয়ে কি বুঝাইছে? ফিল লাইনের ডিরেকশন কোন দিকে ডিরেক্ট হয়? ফিল লাইন অ্যাওয়ে এটা তো ফ্রম পজিটিভ টুয়ার্ডস নেগেটিভ, তাই না? জি। তো তাহলে এখানে এটা ফিল লাইন পজিটিভ টু নেগেটিভ দিয়ে এটাই বুঝাইছে যে না, ফিল এটা লাইনের ইকুইপটেনশিয়াল না, এটা তাহলে তো মানে এটা তো ফিল্ডে লেখার কথা, এখানে তো রেডিয়াল বলছে। রেডিয়াল ফিল্ডে তো এটা হওয়ার কথা না, কারণ এটা তো রেডিয়াস। সব ফিল্ডেই তো এটা তো কোনটাতে সার্কুলার। পজিটিভ থেকে নেগেটিভ যায় না বলো তো? ফিল্ড সবগুলাতেই তো ফিল লাইন যাবে আমাদের পজিটিভ থেকে নেগেটিভ, এটা রেডিয়াল হোক বা ইউনিফর্ম ফিল্ড হোক। ফিল লাইন অলওয়েজ পয়েন্টস ফ্রম পজিটিভ টু নেগেটিভ, কিন্তু ইকুয়ালি স্পেসড নাকি না ওইটা ডিপেন্ড করবে ইউনিফর্ম ফিল্ড হবে নাকি না। যদি ইউনিফর্ম হয় তো তাহলে পরে ফিল লাইন গুলোর মধ্যে স্পেসিং ও ইউনিফর্ম, ইকুইপটেনশিয়াল লাইন গুলোর মধ্যে স্পেসিং ও ইউনিফর্ম। আর রেডিয়াল হইলে পরে কি তাদের মধ্যে স্পেসিং হলো ডিফারেন্ট, তো তার মানে যত কাছে আসবে তত ফিল্ড স্ট্রেংথ বেশি, যত দূরে যাবে তত ফিল্ড স্ট্রেংথ কমে যাবে। তো তাহলে ইকুইপটেনশিয়ালের জন্য কি হবে, স্পেসিংটা ডিফারেন্ট হবে। কার জন্য? রেডিয়ালের জন্য। কিন্তু ইউনিফর্ম ফিল্ডের জন্য the field lines are equally spaced and also the কি বলে equipotential lines are also equally spaced and field line সবগুলোর জন্য কি হবে, পজিটিভ টু নেগেটিভ। ঠিক আছে রায়হান? রায়হান কি বুঝতে পারছো? জি ভাই, বুঝছি। আচ্ছা, এরপরে 6 নাম্বারের জন্য কি বলতেছে? 6 এর এ তে হোয়াট ইজ মেন্ট বাই ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, এটা তো আমরা ডেফিনেশন লিখে দিয়েছিলাম আগে, এটা আমরা জানি যে a uniform electric field will have equally spaced field lines and have the same direction, মানে সব জায়গায় তাদের স্ট্রেংথ কি থাকবে, সেম থাকবে। এরপর বলতেছে describe how uniform electric field can be demonstrated in a laboratory। ওই যে আমাদের semolina grain castor oil ইউজ করে যে আমাদের একটা ডেমনস্ট্রেশনের প্রসিডিওর ছিল, ওই জিনিসটা এখানে আমরা দেখি অ্যানসার গুলা। ফার্স্টে কোশ্চেন নাম্বার 1 হলো বি, কোশ্চেন নাম্বার 2 হলো বি, 3B, 4C, 5D। এরপরে কোশ্চেন নাম্বার 6, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড মানে কি? A space or region or area where force acts on a charged particle, the force is the same at all points, or the field strength is constant, or the field lines are equally spaced. A diagram with a minimum number of 3 equispaced parallel lines with arrows for the second mark is acceptable। যে তুমি জাস্ট ডায়াগ্রামটা দিয়ে দিলে পরে ডাইরেক্টলি কি পেয়ে যাবা, মার্কস পেয়ে যাবা। ঠিক আছে? এরপরে বি নাম্বারে বলতেছিল যে কিভাবে করে তুমি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ডেমনস্ট্রেট করতে পারো ল্যাবের মধ্যে। তো কি করা যায়, দুইটা প্যারালাল প্লেট নিলা পটেনশিয়াল ডিফারেন্সের সাথে, যে হাই পটেনশিয়াল ডিফারেন্স, যে এক্সট্রা হাই টেনশন যেটা বলছিলাম, তো ওই হাই পটেনশিয়াল ডিফারেন্স আর হাই ভোল্টেজ সাপ্লাই করতে পারে এমন পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করলা। প্র্যাকটিক্যাল মেথড টু শো ফোর্স, কি করা যায়, সিডস ইন ট্রে অফ গ্লিসারল, চার্জড ফয়েল এট দ্য এন্ড অফ আ রুল, charged peaked ball on thread or beam of electrons in Teltron tube। এগুলা জিনিস আমরা আসলে পড়ি নাই যে beam of electrons দিয়ে কিভাবে করে আমরা এরকম শো করতে পারি। আর একটা হলো চার্জড অয়েল ড্রপস। তো আমরা বেসিক্যালি পড়ছি হলো এইটা, যে সিডস অফ সেমোলিনা গ্রেইন, ওইটা কিসে নিব,
আমরা ক্যাস্টর অয়েলের মধ্যে নিব, আমাদের স্টুডেন্ট বুকের মধ্যে যে জিনিসটা লেখা ওইটাই আমরা ফলো করব বেসিক্যালি, ঠিক আছে। আরেকটা জিনিস আছে প্রসিডিওর, যে একটা প্লাস্টিক রুলারের সাথে একটা অ্যালুমিনিয়াম ফয়েল লাগায় দেয়, হ্যাঁ, একটা প্লাস্টিক রুলারের সাথে একটা অ্যালুমিনিয়াম ফয়েল লাগায় দেন কি করে, অ্যালুমিনিয়াম ফয়েলটা ইলেকট্রিক ফিল্ড পাইলে পরে তখন কি করবে, সে এরকম টিল্ট করে যায়। তো এখন আমরা এরকম গোল্ড লিফ ইলেকট্রোস্কোপের মতো ওরকম টেস্ট করতে পারি যে ডিফ্লেকশন আমাদের কোন জায়গায় বাড়তেছে নাকি ডিফ্লেকশন আমাদের কোন জায়গায় কমতেছে। সব জায়গায় যদি ডিফ্লেকশনটা সেম থাকে, ঠিক আছে, পুরা ফিল্ডের পুরাটা জায়গায় যদি আমাদের ডিফ্লেকশনটা সেম থাকে মানে কি অলওয়েজ সেম অ্যামাউন্ট অফ ফোর্স সে ফিল করতেছে, মানে কি ওখানের মধ্যে ফিলটা হবে আমাদের ইউনিফর্ম। আর ডিফ্লেকশনটা যদি বারবার চেঞ্জ হয় তো তার মানে কি ফিলটা ইউনিফর্ম না, হ্যাঁ। তো তাহলে আমরা ফার্স্ট এর প্রসিডিওরটাই যে সেমোলিনা গ্রেন দিয়ে এই যে একটা ট্রে এর মধ্যে সেমোলিনা গ্রেন ক্যাস্টর অয়েল দিয়ে সেমোলিনা গ্রেন নিলাম, দেন আমাদের এই যে দুইটা ইলেকট্রোড থাকবে, পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা ভোল্টেজ সাপ্লাই করলাম, দেন সেমোলিনা গ্রেন গুলি কি করবে ইলেকট্রিক ফিল্ড ওয়াইজ এরকম নিজেদেরকে অ্যালাইন করে ফেলবে। সো এখানে থেকে আমরা প্যাটার্নটা দেখতে পাবেন, প্যাটার্নটা দেখে আমরা বুঝবো কি দা ফিল্ড ইজ ইউনিফর্ম, ঠিক আছে। তো এই জিনিসটা হলো আমাদের কোশ্চেন নাম্বার 6। আমরা পরের কোশ্চেনটা যাই, কোশ্চেন নাম্বার 7 এ দেখি কি বলতেছে। কোশ্চেন নাম্বার 7টা ইজি কয়টা ক্যালকুলেশন, কি বলতেছে দেখি। টু আইডেন্টিক্যাল টেবিল টেনিস বলস এম এন্ড এন, এম আর এন হলো দুইটা টেবিল টেনিস বল attached to non-conducting threads। সো তাহলে থ্রেড গুলো হলো ইনসুলেটর, থ্রেড গুলো দিয়ে লাগায় সাসপেন্ড করে দেওয়া হয়েছে ফ্রম পয়েন্ট পি, এই যে পয়েন্ট পি থেকে সাসপেন্ড করে দিয়ে দেওয়া হয়েছে। এখন the balls are given the same পজিটিভ চার্জ, তো পজিটিভ পজিটিভ রিপেল করবে। সো তাহলে এর জন্য তারা কি করতেছে, একজন আরেকজনের থেকে দূরে সরে যাইতেছে, হ্যাঁ। কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, যে 35। সো তাহলে মিড পয়েন্টের সাথে যে সাসপেন্ডেড পি পয়েন্টের সাথে 35 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে এরকম দূরে সরে গেছে তারা। as the hang as shown in the diagram, the mass of each ball is 2.7 গ্রাম। তো দোনোটা বলের আমরা মাস জানি 2.7 গ্রাম করে। সো আমরা এই ডায়াগ্রামটা নোটপ্যাডের মধ্যে এঁকে দেন এই কোশ্চেনটা সলভ করি। সো 20.6 18 35। So this is question number 7. So this is point P. এটা হলো M, এটা হলো N, তাদের মধ্যে সেপারেশনটা কত 20.6 ছিল না, সরি 20.6 সেন্টিমিটার, অ্যাঙ্গেল গুলো ছিল 35 ডিগ্রি, লেন্থ অফ দ্য স্ট্রিং ছিল 18, তাই তো লেন্থ ছিল 18, এটা ছিল 20.6 আর মাস ছিল কত 2.7 গ্রাম। মাস হলো 2.7 গ্রাম, এটা আলাদা করে লিখে রাখি 2.7 গ্রাম। তো এখন গ্রাম থেকে কেজিতে লিখলে পরে কি আসে, ডিভাইডেড বাই 1000 করে যদি লিখি তো তাহলে 0.0027 কেজি, আলাদা করে লিখে রাখলাম ম্যাথটা। তো এটা হলো আমাদের বেসিক্যালি ডায়াগ্রামটা, এই যে দিস ইজ পয়েন্ট পি, সাসপেন্ডেড পয়েন্ট। এখন আমাদের দেখি কোশ্চেনে কি বলতেছে। এ নাম্বারে ফার্স্টে ডায়াগ্রামটা ড্র, আচ্ছা ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম ড্র করতে বলছে বল এম এর জন্য, বল এম এর জন্য ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম ড্র করতে বলছে উইথ দা লেভেলড ফোর্সেস। সো এখন বল এম এর উপর কি কি ফোর্স কাজ করতেছে, এখানে বল এম এর উপর কাজ করতেছে কি, এ নাম্বার বল এম, this is ball M, it has a tension force in this direction, স্ট্রিং এর থেকে আর এই যে নন কন্ডাক্টিং যে থ্রেড এর সাথে লাগানো ওখানে থেকে একটা টেনশন ফোর্স আসতেছে at an angle of
35 ডিগ্রি 35 ডিগ্রি অ্যাঙ্গেলে সে এই টেনশন ফোর্সটা পাচ্ছে। So this is the tension and সে কি হচ্ছে, it is getting repelled by the similar charged tennis ball n এর থেকে repulsive force পাচ্ছে towards left, তাই না? So তাহলে this will be the repulsive force towards left. So এদিকে একটা repulsive force, এটা হলো টেনশন। আর আরেকটা ফোর্স কি, তার তো একটা ম্যাস আছে, তো তার মানে ওইটার জন্য কি থাকবে, তার একটা ওয়েট থাকবে। সো তাহলে the weight will be vertically downwards. So this is the free body force diagram of tennis ball M, ঠিক আছে? টেবিল টেনিস বল M এর জন্য ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম হলো এইটা, এন্ড আমরা লেভেলও করে ফেলছি। তো এটা ছিল আমাদের A নাম্বার। এরপরে বলতেছে কি B নাম্বারে, দেখো B নাম্বারে বলতেছে B1, show that the tension in one of the threads is about 3 into 10 to the power minus 2. 3 into 10 to the power minus 2 নিউটন হলো টেনশনের ভ্যালু, এটা শো করতে বলছে। তো এখন আমরা দেখি এখন তো সে এই 35 ডিগ্রি অ্যাঙ্গেলে তো সে এখানে স্টেবল আছে, তার মানে the forces are balanced, তো তার মানে ভার্টিক্যাল ফোর্স এন্ড হরাইজন্টাল ফোর্সেস আর ইকুয়াল। তো আমরা ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল ধরে কাজটা করে ফেলতে পারি। কি কাজ? বি নাম্বারে দেখো যে টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্ট টিভি, অ্যাঙ্গেলটা ভার্টিক্যালের সাথে, সো যার সাথে অ্যাঙ্গেল হবে তার সাথে কস, তাই না? তো তাহলে টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্টটা হবে টি cos 35 এন্ড ওয়েট কত? ওয়েট আমরা বের করতে পারবো W is equal to mg, m হলো 0.0027 multiplied by 9.81. so this is the weight. we know যে the tension of vertical component is equal to the weight and tension of horizontal component is equal to the magnetic repulsion. so তাহলে এখানে থেকে আমরা টেনশনের ভ্যালুটা বের করে ফেলতে পারি। T cos 35 is equal to 0.0027 into 9.81. তো তাহলে এখান থেকে টেনশনটাকে সাবজেক্ট করলে পরে কি আসে? 0.0027 multiplied by 9.81 divided by cos 35. এটা করলে পরে টেনশনটা কত আসে মিফতাহুল? 0.0323 0.0323 এটা। হ্যাঁ হ্যাঁ তো তাহলে এটাকে লিখতে পারি 3.2 into 10 to the power minus 2 নিউটন। আমাদেরকে শো করতে বলছিল কত? 3 into 10 to the power minus 2 শো করতে বলছিল। তো তাহলে আমরা কি করব? একটা সিগনিফিকেন্ট ফিগার বেশি নিব না? তো তাহলে যা শো করতে বলছে ওইটা থেকে একটা সিগনিফিকেন্ট ফিগার বেশি নিয়ে দেন শো করে ফেললাম যে ফোর্সের ভ্যালুটা হলো এত, ঠিক আছে? টেনশনের ভ্যালুটা এত হয়। এখন বলতেছে টেনশন তো বের করে ফেললাম B1 এ, এখন B2 তে বলতেছে show that the electrostatic force between the balls is about 2 into 10 to the power minus 2, মানে ফোর্সের ভ্যালুটা যে ইলেকট্রিক রিপালশন, আমি ম্যাগনেটিক রিপালশন লিখছি মনে হয় ভুলে, সরি মাত্র মনে পড়লো এটা ইলেকট্রিক রিপালশন, ভুলে ম্যাগনেটিক রিপালশন লিখে ফেলছিলাম। সো দিস ইজ ইলেকট্রিক রিপালশন। আচ্ছা, সো তাহলে এটা বি নাম্বার গেল। এখন সি নাম্বারে বলতেছে কি? সি নাম্বারে বলতেছে যে তুমি ইলেকট্রিক রিপালশনের ভ্যালুটা বের করো। সো তাহলে ইলেকট্রিক রিপালশন ইজ ইকুয়াল টু টেনশনের হরাইজন্টাল কম্পোনেন্ট। তো এখন ইলেকট্রিক রিপালশন ইজ ইকুয়াল টু টি sin 35, ভার্টিক্যাল কম্পোনেন্ট হলো cos, তো তাহলে হরাইজন্টাল কম্পোনেন্ট কি হবে? sin হবে। তো এখন এখানের জন্য আমরা ইলেকট্রিক রিপালশন ইজ ইকুয়াল টু টেনশনের ভ্যালু তো বের করছি 3.2 into 10 to the power minus 2, আর এখানে হলো sin 35। সো এটা করলে পরে কত আসে মিফতাহুল? 0.018 0.018 নিউটন। তো তাহলে 1.8 into 10 to the power minus 2 নিউটন। তো আমাদেরকে শো করতে বলছে 1 into 10 to the power minus 2 হয়, তো আমরা একটা সিগনিফিকেন্ট কি বলে আমাদেরকে শো করতে বলছে 2 into 10 to the power minus 2 নিউটন, এটা শো করতে বলছে।
সো আমরা যা বের করছি এটাকে রাউন্ড আপ করলে পরে শো দ্যাটের ভ্যালুর সাথে মিলে যায়। বুঝা গেছে? সো তাহলে দিস ইজ দ্য অ্যানসার টু কোশ্চেন নাম্বার সি। সরি সি ভুলে লিখছি আমি, এটা B2 হবে। এই জিনিসটা আমি ঠিক করে ফেলি। দিস ইজ B2 এন্ড উপরের এটা ছিল B1। আচ্ছা, সো দিস ওয়াজ B2, যে আমরা ইলেকট্রিক রিপালশনের ভ্যালুটা বের করে ফেলছি। এরপরে বলতেছে B3 তে ক্যালকুলেট দ্য চার্জ অন ইচ বল। দেখো সেম পজিটিভ চার্জ, তো চার্জের ভ্যালু হলো সেম। হ্যাঁ, চার্জের ভ্যালু দোনোজনের সেম, তো তাহলে দোনোটাকে আমরা কিউ ধরে নিতে পারি। হ্যাঁ, দোনোটার চার্জ আমরা কিউ ধরে নিলাম। সো কিউ এর ভ্যালুটা বের করতে হবে। তো নাও B3, লেটস সি, we know that the electric force is equal to K Q1 Q2 by R square, or F equals to K into Q into Q, দোনোটার চার্জ ইজ সেম, সো তাহলে দোনোটাকে Q দিয়ে দিতেছি R square, তো তাহলে Q square is equal to F R square by K, or Q is equal to root over F R square by K। ভ্যালুগুলো বসাই দেই এখানের মধ্যে। ফোর্সের ভ্যালু হলো 1.8 into 10 to the power minus 2। ডিসটেন্সটা কত তাদের মধ্যে? 20.6, কিন্তু কি সেন্টিমিটার, তো 20.6 হলো সেন্টিমিটার, তো সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য ডিভাইডেড বাই 100, তাই না? সেটা একটু এই পাশে নিয়ে এসে লিখে, এই পাশে জায়গা হবে না, আর একটু সাইড থেকে লিখি আমরা। or Q is equal to root over 1.8 into 10 to the power minus 2, 20.6 into 10 to the power minus 2, যে 100 দিয়ে ডিভাইড করলাম আর কি। 20.6 ছিল না সেন্টিমিটারে, সেন্টিমিটার থেকে মিটারে নিলাম, ডিভাইডেড বাই K, K is 8.99 into 10 to the power 9, এই পুরাটা হলো রুট ওভার। এটা করলে পরে কত আসে মিফতাহুল? 2.92 into 10 to the power minus 7 coulomb. এটা 2.92 into 10 to the power minus 7 কুলম্ব, ঠিক আছে? সো তাহলে আমরা হ্যাঁ। ফাইনালি লিখবো হলো 2.9 into 10 to the power minus 7, or 2.92 ও লেখা যায়, বিকজ আমাদের ডিসটেন্স গুলা 3 সিগনিফিকেন্ট ফিগারে দেওয়া আছে। হ্যাঁ, তো তাহলে এটা লিখলে পরে আমাদের কোনো প্রবলেম নাই। সো দ্য ভ্যালু অফ দ্য চার্জ ইজ 2.92 into 10 to the power minus 7 কুলম্ব। তো এইটা ছিল আমাদের B3। দেন B4 এ কি বলতেছে? B4 এ বলতেছে explain what would have happened if the charge given to ball M was greater than the charge given to ball N। কারো যদি চার্জের ভ্যালু বেশি হয়, কারো যদি চার্জের ভ্যালু কম হয়, ঠিক আছে? ফোর্সের মধ্যে কি কোনো ডিফারেন্স হবে? না ভাইয়া, না ভাইয়া, ফোর্স শুধু উইল ইলেকট্রিক রিমেইন দ্য ফিল্ড সেম। স্ট্রেংথের এটাই উপর তোমাদেরকে অনেকবার করে আলাদা বলে রাখছিলাম যে ফোর্স সেমই থাকবে, তো তাহলে দ্য অ্যাঙ্গেল দে উইল মেক উইল অলসো বি দ্য সেম। সো অ্যাঙ্গেলের ভ্যালুও সেম হবে, শুধু এখানের মধ্যে চেঞ্জটা হবে কি, যদি চার্জের ভ্যালুটা বেশি হয় এন্ড ওভারঅল ফিল্ড স্ট্রেংথের উপর ডিপেন্ড করবে বেসিক্যালি যে আমাদের ফাইনাল ফোর্সের ভ্যালুটা কত। অ্যাঙ্গেল দুজন সেম বানাবে, অ্যাঙ্গেলটা 35 ও হইতে পারে, আর ওভারঅল ফোর্সের ভ্যালু যদি কমে যায় তো তাহলে পরে এটা কমও আসতে পারে। তো এখানের মধ্যে আমাদের অ্যানসারটা কি বলছো এটা আমরা দেখে নেই। হ্যাঁ, কি বলতেছে? এই যে 7 নম্বরের অ্যানসার গুলো আমরা দেখে নেই। কি বলতেছে দেখো, 7 এর এতে weight vertically down, tension parallel to the string pointing away from the ball that is pointing towards point P, and electrical force। এরপরে বলতেছে কি, এই যে এখানের জন্য আমাদের 0 পয়েন্ট, এই যে টেনশন হলো 3.2 into 10 to the power minus 2, দেন 0.018, এরপরে 3.07 into 10 to the power minus 7, যে 2.9 থেকে 3.1 এটার মধ্যে আসলেই হবে, আমাদের অ্যানসার এই রেঞ্জের মধ্যেই আসছে। এখন এই যে বলতেছে কি দেখো সি নাম্বারে, both balls would move the same angle or distance because the force on the two balls will be the same। সো তাহলে
কার চার্জের ভ্যালু বেশি কার চার্জের ভ্যালু কম এটা দিয়ে আমাদের যায় আসে না। হোয়াট দাঁড়াও একটা মিনিট, ফর সাম রিজন এখানে আচ্ছা। সো এখন এখানের মধ্যে বলতেছে কি যে ফোর্সের ভ্যালু যেহেতু সেম, সো তাহলে দোনোজনই কি করবে সেম অ্যাঙ্গেল বানাবে, বিকজ the value of force is equal to the product of the charges. তো কার বেশি চার্জ কার কম চার্জ এটা দিয়ে যায় আসে না, ঠিক আছে? তো তাহলে the force will remain the same. তো এটা হলো ব্যাপার। এরপরে আমরা দেখি, তাহলে কোশ্চেন নাম্বার 7 গেল, এখন কোশ্চেন নাম্বার 8। ঠিক আছে, এখন কোশ্চেন নাম্বার 8 এ কি বলতেছে, লেটস সি। Liquid crystal displays LCDs are made from two parallel glass plates. দুইটা গ্লাস প্লেট প্যারালাল টু ইচ আদার এরকম অ্যালাইন করা থাকে, দেন তাদের মাঝখানে যে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয় ওখানে মধ্যে লিকুইড ক্রিস্টাল গুলো এরকম রোটেট করে করে তারা কালার গুলি দেয় আর কি, বেসিক্যালি 10 মাইক্রোমিটার অ্যাপার্ট। সো তাহলে দুইটা গ্লাস 10 মাইক্রোমিটার অ্যাপার্ট আছে, আর দুইটা প্লেট 10 মাইক্রোমিটার অ্যাপার্ট আছে উইথ লিকুইড ক্রিস্টাল মলিকিউলস বিটুইন দেম। The glass is coated with a conducting material. আচ্ছা, সো তাহলে এই যে উপরে একটা গ্লাস প্লেট নিচে একটা গ্লাস প্লেট, এই যে মাঝখানে এই কন্ডাক্টিং যে লিকুইডের ক্রিস্টাল গুলা, আর তাদের মধ্যে সেপারেশনটা কত, তাদের মধ্যে সেপারেশনটা হলো 10 মাইক্রোমিটার। ঠিক আছে, আর একটা ভোল্টেজ সাপ্লাই করতেছে 1.5 ভোল্টের ভোল্টেজ। সো ভোল্টেজ জানি, প্লেট গুলোর মধ্যে সেপারেশন জানি, সো তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বের করতে বলবে, ওটা পারবো আমরা। দেখি কি বলতেছে। The molecules are positive at one end and negative at the other. They are normally aligned parallel with the glass plates as shown. The switch S is closed and 1.5 volt is applied across the glass plates. আচ্ছা, এ নম্বরে বলতেছে, সরি কি হলো, আচ্ছা আসছে এখন। সো এখন ক্যালকুলেট দ্য ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বিটুইন দ্য প্লেটস। সো এখন ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইজ ইকুয়াল টু কি, E ইজ ইকুয়াল টু V বাই D। তো তাহলে ভোল্টেজ হলো 1.5, ডিসটেন্স হলো 10 মাইক্রোমিটার। সো মাইক্রোমিটার থেকে মিটারে কনভার্ট করব, দেন বের করব। ঠিক আছে, এরপরে বি নম্বরে বলতেছে কি, এক্সপ্লেন হোয়াট হ্যাপেন্স টু দ্য লিকুইড ক্রিস্টাল মলিকিউল। সো তাহলে লিকুইড ক্রিস্টাল মলিকিউল গুলো কি করবে, তারা প্যারালাল টু দ্য প্লেট ছিল, কিন্তু এখন যখন নাকি আমরা কি করব, একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করব, তখন পজিটিভ পার্ট অফ দ্য লিকুইড ক্রিস্টাল উইল গেট repelled by the positive terminal and will direct towards the negative terminal. So তাহলে তারা কি করবে, এমন একটা ডিরেকশনে রোটেট করবে। কি ডিরেকশনে, অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? ব্যাপারটা কেমন এটা আমরা এখানের মধ্যে দেখি কি বলতেছে। এই যে 8 নম্বরে, সরি এ নম্বরে বলতেছে যে ফার্স্টে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ভ্যালুটা বের করা হইলো, আর বি নাম্বারে কি, যে অপোজিট ফোর্সেস অন ইদার এন্ড অফ দ্য মলিকিউল, যে পজিটিভ পার্টটা পজিটিভ টার্মিনালে থেকে রিপেলড হবে, নেগেটিভের দিকে অ্যাট্রাক্টেড হবে। সো তাহলে এই যে মলিকিউলস রোটেট অর অ্যালাইন্স উইথ দ্য ফিল্ড দ্যাট ইজ পজিটিভ এট দ্য বটম। মানে কেমন, যেটা বললাম যে অ্যান্টি ক্লকওয়াইজ অমন ডিরেকশনে যদি রোটেট করে, দেন ফাইনালি কি করবে, ফাইনালি নিচে পজিটিভ উপরে নেগেটিভ, নিচে পজিটিভ আবার একটু বুঝাবে বিটা। বলতেছি এখানের মধ্যে দেখো, এইটা কখন, যখন নাকি সুইচটা অফ করা, লিকুইডের ক্রিস্টাল গুলো এই যে দেখতেছো, এই যে পজিটিভ আর নেগেটিভ আছে, যে এগুলা, এই পজিটিভ আর নেগেটিভ গুলা কি এমন প্যারালাল টু দা প্লেট আছে। এখন যখন নাকি সুইচটা আমরা ক্লোজ করব, কি হবে পারান, সুইচটা ক্লোজ করলে কি হবে, এই উপরের প্লেটটা কি হবে, পজিটিভ না,
পজিটিভ টার্মিনালের সাথে জি কানেক্ট ভাইয়া, করা, আর নিচের প্লেটটা হবে নেগেটিভ বিকজ ইট ইজ কানেক্টেড টু দ্য নেগেটিভ। নেগেটিভ টার্মিনাল। তো এখন তাহলে এই ভাই সুইচ অন পজিটিভটা থাকলে কি হইতো? কি, সুইচ অন থাকলে? এই তো সুইচ অন করলেই তো এটা হইতেছে, সুইচটা তো অন করলাম ও এখনই, তো হ্যাঁ, এর জন্য এটা আচ্ছা পজিটিভ আচ্ছা। হইলো। তো এখন এটা কি করবে, এমন ভাবে রোটেট করবে না যে এই পজিটিভ টার্মিনালের থেকে এই পজিটিভটা রিপেলড হয়ে নিচে চলে যাবে আর এই নেগেটিভটা হ্যাঁ, অ্যাট্রাক্ট হয়ে উপরে আসবে। অ্যাট্রাক্ট করবে। তো তাহলে এরকম উপরে নেগেটিভ নিচে পজিটিভ, তো এরকম রোটেট করবে আর কি, যে ফিল্ডের সাথে অ্যালাইন হয়ে যাবে, যে উপরে নেগেটিভ নিচে কি পজিটিভ। বুঝতে পারছো? পজিটিভ। তো এই জি জিনিসটাই ভাই, বলছে। বুঝছি। তো এইটা গেল আমাদের ফার্স্টে কোশ্চেন নাম্বার 8 এর বি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 8 এর বি পর্যন্তই আছে। এরপরে কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 এ কি বলতেছে দেখো, কোশ্চেন নাম্বার 9 এ বলতেছে a charged sphere with a radius of 10 centimeter is positively charged। আচ্ছা, 10 সেন্টিমিটার এর রেডিয়াস আছে, চার্জ হলো পজিটিভ উইথ অ্যান কি বলে, উইথ অ্যান ইলেকট্রিক পটেনশিয়াল অফ প্লাস 1200 ভোল্ট। বলতেছে ক্যালকুলেট দ্য চার্জ অন দ্য স্ফিয়ার, চার্জের ভ্যালুটা বের করতে বলছে। সো এখন এখানে থেকে আমরা চার্জের ভ্যালুটা কিভাবে বের করব, এখানে আমাদের দেখো, দিস ইজ দ্য স্ফিয়ার, দিস ইজ দ্য সেন্টার অফ দ্য স্ফিয়ার, এন্ড চার্জ গুলা কি হবে, চার্জ গুলা আমাদের স্ফিয়ারের সারফেসে, the charges are at the surface of the sphere। এখন রেডিয়াসের ভ্যালুটা কত বলে দিছে, রেডিয়াসের ভ্যালুটা বলে দিছে 10 সেন্টিমিটার, তাই না? রেডিয়াসের ভ্যালু বলে দিছে হলো 10 সেন্টিমিটার, আর বলছে যে এই চার্জ স্ফিয়ারের পটেনশিয়াল কত, ইলেকট্রিক পটেনশিয়ালটা কত, প্লাস 1200 ভোল্ট। এখন আমরা এখানে পটেনশিয়ালের জন্য ফর্মুলা কি জানি, পটেনশিয়ালের জন্য ফর্মুলা জানি কে কিউ বাই আর, তাই না? আমরা পটেনশিয়ালের ফর্মুলাটা কি জানি, ভোল্টেজ ইজ ইকুয়াল টু কে কিউ বাই আর। এটা কিভাবে আসছে, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইজ ইকুয়াল টু ভি বাই আর অর ভি বাই ডি। তো তাহলে ভি ইজ ইকুয়াল টু ই ইনটু আর। তো তাহলে ই কত, ই হলো কে কিউ বাই আর স্কোয়ার, আর এখানে হলো আর। তো তাহলে একটা আর কাটা গেলে নিচে শুধু একটা ডিসটেন্স থাকে। সো তাহলে ভি অর ভোল্টেজ অর পটেনশিয়াল ইজ ইকুয়াল টু কে কিউ বাই আর। তো তাহলে এখন কে কত, কে হলো 8.99 ইনটু 10 টু দি পাওয়ার 9, কিউ কত জানি না, এটাই তো বের করতে বলছে। ডিসটেন্স কত, 10 সেন্টিমিটার, তো 10 সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য মাল্টিপ্লাইড বাই 10 টু দি পাওয়ার -2, আর ভোল্টেজ কত 1200। তো এখানে থেকে আমরা কিউটাকে সাবজেক্ট করে কিউ বের করতে পারবো না মিফতাহুল? এটা কত হয়, হ্যাঁ, 1.33 into 10 to the power -8 coulomb। 1.33 ইনটু 10 টু দি পাওয়ার -8 কুলাম। তো আমরা এখানের মধ্যে দেখি অ্যানসারটা ওরা কিভাবে কি করলো। ওরা একই কাজ করছে, আমরা ডিরেক্টলি কে ইউজ করছি, ওরা কে না লিখে কি করছে 1/4 পাই এপসাইলন নট, ওই জিনিসটা ইউজ করছে। সো একই কথা, তো এটা আলাদাভাবে ইউজ করলে পরে কোনো সমস্যা নেই, বা ওদেরটা ফলো করলেও কোনো প্রবলেম হবে না। ফাইনালি আমাদের অ্যানসারটা একই আসে, কত 1.33 ইনটু 10 টু দি পাওয়ার -8 কুলাম। ঠিক আছে, এরপরের কোশ্চেনে বি নাম্বারে কি বলতেছে আমরা দেখি। বি এর দুইটা পার্ট আছে, 1 আর 2। আচ্ছা, তো এখন B1 এ বলতেছে কি, B1 এ বলতেছে ক্যালকুলেট দ্য ইলেকট্রিক পটেনশিয়াল এট 35 সেন্টিমিটার ফ্রম দ্য সারফেস অফ দ্য স্ফিয়ার। সো স্ফিয়ারের সারফেস থেকে আরো 35 সেন্টিমিটার দূরে, এটা তো আমরা এ পার্টটা করলাম, এ। তো এখন এখানে হলো B1, B1 এ বলতেছে স্ফিয়ারের সারফেস থেকে আরো 35 সেন্টিমিটার দূরে, তো তার মানে ওভারঅল ডিসটেন্সটা কত, 45 সেন্টিমিটার, তাই না? সেন্টার অফ দ্য স্ফিয়ার থেকে কতটুকু ডিসটেন্স ওভারঅল, 45 সেন্টিমিটার। তো তাহলে v ইজ ইকুয়াল টু কে কিউ বাই আর স্কোয়ার। তো তাহলে কে হলো 8.99 ইনটু 10 টু দি পাওয়ার 9, কিউ মাত্র আমরা বের করছি 1.33 ইনটু 10 টু দি পাওয়ার -8 ডিভাইডেড বাই আর কত হবে 45 সেন্টিমিটার। সবাইকে 45 সেন্টিমিটার কেন বলতেছে বুঝতেছো, যে রেডিয়াস হলো 10, হ্যাঁ,
সেন্টার থেকে সারফেস পর্যন্ত রেডিয়াসটা হলো 10 আর ডিসটেন্সটা হলো 35, সো তাহলে ওভারঅল হলো 45 সেন্টিমিটার। আচ্ছা নেক্সট সেশনটার মধ্যে জয়েন করো, এটাতে টাইম নাই, নেক্সট সেশনটার মধ্যে জয়েন করো। আরিয়ানার ঈদ কেমন গেল? আজকে বাকিরা কোথায়? অনেকজন তো আজকে নাই। ভালো, ভেরি গুড। বাকি অনেকজনই আজকে জয়েন করে নাই দেখলাম। তোমাদের কেমিস্ট্রি ক্লাস আজকে হইছে কতজনের হয় নাই? হাসিব স্যারের কেমিস্ট্রি ক্লাস শুরু হয়েছে, আপনার ভাই মনে হয় আজকে শুরু করে নাই, করছে? পারান? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো তাহলে এই যে 35 সেন্টিমিটার দূরে, তো তার মানে অ্যাকচুয়ালি সেন্টার অফ দ্য স্ফিয়ার থেকে 45 সেন্টিমিটার দূরে, তো তাহলে ইনটু -2 হোল স্কয়ার। তো এটা করলে পরে কত আসে মিফতাহুল? 590.45। 590.45। জি ভাই। তো তাহলে পরে এটা আসলো 590.45। আচ্ছা আচ্ছা সরি, ভুল করছি একটা আমি, সরি ভুলে আর স্কয়ার দিয়ে দিছি, এখানে তো স্কয়ার হবে না, ভি এর ফর্মুলাতে তো কোনো স্কয়ার নাই, এখানে একটা ভুল হয়েছে। আরেকবার একটু করো তো ফারান, স্কয়ার ছাড়া। এটা স্কোয়ার জানি কেন হবে না, আমি ওই দিন বুঝাইছিলাম আবার ভুলে গেছি। এই যে এখানেই তো দেখাইলাম, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইজ ইকুয়াল টু ভোল্টেজ বাই রেডিয়াস অর ডিসটেন্স। সো তাইলে পরে ভোল্টেজটাকে সাবজেক্ট করলে কি আসে? কে কিউ বাই আর, শুধু আর। ঠিক আছে, কত আসে এটা? 265.7। 265.7। জি ভাই। আচ্ছা এখন বি2 তে এটা বুঝতেছি না কেন জানি, কোনটা? এই যে আর এর কাহিনীটা। আর এর কাহিনীটা কি হয়েছে এখানের মধ্যে দেখো, তোমার ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইজ ইকুয়াল টু কি? ভোল্টেজ বাই ডিসটেন্স না? হ্যাঁ ভাই, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ হলো ভোল্টেজ বাই ডিসটেন্স অর ভোল্টেজ বাই আর। আর তোমার ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইকুয়ালস টু কি? কে কিউ বাই আর স্কয়ার। আর স্কোয়ার। তো তাহলে এখন তুমি ভোল্টেজটাকে সাবজেক্ট করো, ভোল্টেজটাকে সাবজেক্ট করলে কি আসে? ই ইনটু আর। তো এখন ই হলো কে কিউ বাই আর স্কয়ার মাল্টিপ্লাইড বাই আর। তো তাহলে পর আর স্কয়ার ও এখানে ভাই, একটা আচ্ছা থেকে যায়। হ্যাঁ বুঝতে পারছি, থ্যাংক ইউ ভাই। ওকে, সো তাহলে এখানের মধ্যে আমাদের বি1 এরটা আসলো এইটা, বি2 এর জন্য আমাদের সেম ওয়েতে কে কিউ বাই আর। তো এখন এখানে বলছে সারফেস থেকে 45 সেন্টিমিটার দূরে, তো তার মানে অ্যাকচুয়াল ডিসটেন্স আমরা কত নিব? অ্যাকচুয়াল ডিসটেন্স আমরা নিব 55 সেন্টিমিটার। কেন? বিকজ রেডিয়াস প্লাস সারফেসের থেকে কতটুকু দূরে আছে, বুঝা গেছে? রেডিয়াসটাকে সহ আমাদের কনসিডারেশনে নিতে হবে। তো তাহলে এটার জন্য কত? 8.99 into 10 to power 9 multiplied by 1.33 into 10 to power -8 divided by distance কত? 55 into 10 to the power -2। এটা করলে পরে কত হয়? কত আসে ক্যালকুলেটর বসাইলে? 217.4। 217.4 ভোল্ট। তো আমরা এগুলার অ্যানসার গুলো মিলাই দেখতে পারি কত কত হয়। B1 B2 এই যে 267 217.4 আর 218 তারা এখানে পাইছে। কমনে করে এই যে দেখছো ডিসটেন্স গুলা 45 সেন্টিমিটার 55 সেন্টিমিটার, মানে 35 প্লাস 10 45 প্লাস 10 এরকম রেডিয়াসটা সহ আমাদের কনসিডারেশনে নিতে হবে। ঠিক আছে, এরপরে আমরা দেখি সি নাম্বার 9 এর সি। 9 এর সি তে কি বলতেছে দেখো,
an electron accelerates from rest at a position 45 centimeter from the surface of the sphere. আচ্ছা, তো স্ফিয়ারের সারফেস থেকে 45 সেন্টিমিটার দূরে, তো তার মানে ইলেকট্রনের ওখানে পটেনশিয়ালের ভ্যালু কত এটা আমরা জানি, ঠিক আছে, যে ওই ফিল্ডের ওই পয়েন্টে পটেনশিয়াল কত। এখন বলতেছে ক্যালকুলেট দ্য স্পিড অফ দ্য ইলেকট্রন when it reaches a point of 35 centimeter from the surface of the sphere. ব্যাপারটা খেয়াল করে আমরা একটা ইন্টারেস্টিং কাজ করতে পারি। আমাদের এই ভ্যালুগুলা কি ঠিক আছে? ওদের এটা তো দেখলাম এটা 267 বের করছে ওরা। ওরা কি 133 1.33 into 10 power minus 8 নিছে নাকি কত নিছে দেখে? 1.33 into 10 power minus 18 নিছে। আচ্ছা, ওরা পাই এর ভ্যালুটাকে ওরা রাউন্ড আপ করছে 3.14 নিছে। সো আমাদেরটাই ভালো, ঠিক আছে। ওরা পাই এর ভ্যালুটাকে আরো রাউন্ড আপ করে 3.14 কনসিডার করছে। সো ওখানে যে ওদের অ্যাপ্রক্সিমেশন অনেক দূরে চলে গেছে আর কি, ঠিক আছে। তো আমরা আমাদেরটা ইউজ করব। তাহলে আমাদেরটা ঠিক আছে। হ্যাঁ, নাহলে আবার এডেক্সেল যদি কাটে। না না, ওখানের মধ্যে কাটার কোনো ইয়া নাই। তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো তো, দিস ইজ voltage or potential at 35 centimeter from the surface of the sphere, and this is the potential at 45 centimeter from the surface of the sphere, ঠিক আছে। একটা হলো 35 সেন্টিমিটার দূরে, একটা হলো 45 সেন্টিমিটার দূরে। তো এখন বলতেছে ইলেকট্রনটা 45 সেন্টিমিটার দূরে ছিল, ওখান থেকে সে 35 সেন্টিমিটারের ওই পজিশনে আসবে। তো এখন ইলেকট্রনটা কি করবে, লোয়ার পটেনশিয়াল থেকে কি বলে ইলেকট্রনটা এই 217.4 থেকে কততে আসবে, 265.7 এ আসবে। তো তাহলে এখানের মধ্যে সে কি করতেছে, সে 10 সেন্টিমিটার একটা ডিসটেন্স কভার করতেছে, আর এই 10 সেন্টিমিটার ডিসটেন্সে তার ভোল্টেজের ডিফারেন্সটা কত হয় ওইটা আমরা ভোল্টেজের ডিফারেন্স এখান থেকে পাবো। তো এখন বলতেছে কি, আমাদেরকে বলতেছে যে ক্যালকুলেট দ্য স্পিড অফ দ্য ইলেকট্রন when it reaches 35 সেন্টিমিটার পয়েন্ট অন দ্য সারফেস। তো তাহলে এখানে আমরা এটা নোটপ্যাডের মধ্যে ডায়াগ্রামটা এঁকে দেখাই। এটা কত ছিল, এটা কোশ্চেন নাম্বার 9 তাই না? কোশ্চেন নাম্বার 9 এর সি। এখানের মধ্যে আমি ফার্স্টে পজিটিভ স্ফিয়ারটা আঁকি, স্ফিয়ারের জন্য ফিল্ডটা আঁকি। আচ্ছা, the sphere is positively charged, তো তাহলে তার ফিল্ডের ডিরেকশন হলো এরকম। এখন আমাদের ইলেকট্রনটা এমন একটা পজিশনে আছে, ঠিক আছে, আমাদের ইলেকট্রনটা এমন একটা পজিশনে আছে that is 45 সেন্টিমিটার, the electron is 45 সেন্টিমিটার away from the sphere, surface of the sphere আর কি। হ্যাঁ, 45 centimeter from the surface of the sphere মানে 55 centimeter from the center of the sphere। আর সে এখন কোথায় আসবে, ইলেকট্রনটা পজিটিভ চার্জের কাছে আসবে, যে স্ফিয়ারের সারফেস থেকে 35 সেন্টিমিটার দূরে আসবে। তো তার মানে এই যে ইলেকট্রনটা, হ্যাঁ, এই যে ইলেকট্রনটা এইদিকে মুভ করবে, ইট উইল অ্যাক্সেলারেট টুয়ার্ডস দা পজিটিভ চার্জ, তাই না? ইলেকট্রনটা তো পজিটিভ চার্জের কাছে অ্যাট্রাক্টেড হবে, তাই তো? সো ইলেকট্রনটা পজিটিভ চার্জের কাছে অ্যাট্রাক্টেড হবে, ভালো কথা। সো তাহলে আমাদেরকে বের করতে বলছে হোয়াট উইল বি দা স্পিড অফ দা ইলেকট্রন when it reaches this position। এই যে সে এই পজিশনে যখন আসবে তখন তার স্পিডের ভ্যালুটা কত হবে এটা বের করতে বলছে। এখানে সে রেস্টে ছিল, ইনিশিয়াল ভেলোসিটি ছিল 0, এখন ফাইনালি সে যখন নাকি 35 সেন্টিমিটার ফ্রম দা সারফেস অফ দা স্ফিয়ার এই পয়েন্টে আসলো, এখন তার স্পিডের ভ্যালুটা কত এটা বের করতে বলছে। তো এখন এখানের মধ্যে দেখো, সো এই সেপারেশনটা কত, দিস সেপারেশন ইজ 10 সেন্টিমিটার। হ্যাঁ, এই সেপারেশনটা হলো 10 সেন্টিমিটার। তো এখন আমাদের এখানে কাজটা কি, লেটস সি,
আমরা জানি যে এখানের মধ্যে কি করতেছে, ইলেকট্রনটা ইলেকট্রিক ফোর্স ফিল করতেছে, তাই না? ইলেকট্রনটা ইলেকট্রিক ফোর্স ফিল করতেছে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ অ্যাসেলারেটিং টুয়ার্ডস দ্য পজিটিভ চার্জ। তো তাহলে আমরা জানি যে ইলেকট্রিক্যাল এনার্জি ইজ ইকুয়াল টু VQ, তাই না? ইলেকট্রিক্যাল এনার্জি ইজ ইকুয়াল টু পটেনশিয়াল ডিফারেন্স মাল্টিপ্লাইড বাই দ্য চার্জ অফ দ্য চার্জড পার্টিকেল। আর এই ইলেকট্রিক্যাল এনার্জিটা কিসে কনভার্ট হচ্ছে? দিস ইলেকট্রিক্যাল এনার্জি ইজ গেটিং কনভার্টেড টু কাইনেটিক এনার্জি, তাই না ফারহান? যে ইলেকট্রনটা এই ইলেকট্রিক ফিল্ড দিয়ে এই পটেনশিয়াল ডিফারেন্স আছে দেখে সে কি করতেছে, সে অ্যাসেলারেট করতেছে। সো তাহলে তখন তার কি হবে, কাইনেটিক এনার্জি বাড়বে। তো তার মানে the electrical potential energy or the electrical energy will be converted to kinetic energy। তো তাহলে এখানের জন্য আমাদের কাজটা কি দেখো, so potential difference multiplied by charge of the electron is equal to half into mass of the electron into velocity square। এখন potential difference টা কত হবে? আমরা দুইটা পটেনশিয়ালের ভ্যালু বের করছিলাম না ফারহান? যে দেখো আমরা দুইটা পটেনশিয়ালের ভ্যালু বের করছিলাম, এই 217 আর 265.7। তো তাহলে 217.4 আর 265.7 তো কত আসে? 265.7 আর 217.4, 265.7 কি ভাই অ্যাড করব না, মাইনাস ডিফারেন্স, পটেনশিয়ালের ডিফারেন্স নিবা। আচ্ছা, মাল্টিপ্লাইড বাই ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনের চার্জ কত? 1.6 into 10 to the power minus 19 is equal to half into mass। ইলেকট্রনের mass কত? 9.11 into 10 to the power minus 31 kg। এটার সাথে ফাইনালি মাল্টিপ্লাই করব v স্কয়ার, যে v এর ভ্যালু আমরা বের করতে চাই। স্পিডটা চাইছে না আমাদের কাছে, তো তাহলে ওইটা আমরা বের করব। সো ফাইনালি v is equal to কি আসে? Potential difference, that is 265.7 minus 217.4 multiplied by 1.6 into 10 to the power minus 19 into 2 divided by 9.11 into 10 to the power minus 31। এটা করলে পরে কত আসে? ভেলোসিটির ভ্যালুটা 4.12 into 10 raised to power 1 2 3 4 5 6 10 raised to power 6 10 to the power 6। তো তাহলে 4.12 into 10 to the power 6 meter per second। so that will be the speed gained by the electron যখন সে initial point, that is 45 centimeter from the surface of the sphere থেকে 35 centimeter from the surface of the sphere এর পয়েন্টে আসবে, তখন তার ভেলোসিটি কত হবে? 4.12 into 10 to the power 6 মিটার পার সেকেন্ড। এটা আমরা অ্যানসারটা মিলাই দেখি এখানে তারা কি বলছে। এই যে, তো তারা এখানের মধ্যে কি করছে দেখো, kinetic energy is equal to the electrical energy, that is charge into potential difference। তো potential difference আমরা যে দুটো বের করছিলাম ওটা ডিফারেন্সটা নিল, তো তাহলে ভোল্টেজটা কি হবে? √2 into charge into potential difference divided by electron mass। তো এটা করার পরে কত আসছে? 4.1 into 10 to the power 6 মিটার পার সেকেন্ড। সবাই কি বুঝছো এই ক্যালকুলেশনটা কিভাবে করতে হয়? জি ভাই। বাকিরা? হ্যাঁ ভাইয়া বুঝছি। ভেরি গুড। তো তাহলে এইটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 এর পরে এখন কোশ্চেন নাম্বার 10। লেটস সি কোশ্চেন নাম্বার 10 এ কি বলতেছে। The charge on an electron was originally measured in an experiment called Millikan's oil drop experiment। এটা তো আমরা এক্সপ্লেনেশন পড়ছি অলরেডি, জানি কিভাবে কি হয় কাহিনী। In a simplified version of this experiment, an oil drop with a small electric charge is placed in between two horizontal parallel plates with a large potential difference across them। The PD is adjusted until the oil drop is stationary। যে PD এরকম বাড়ায় কমায়
ইভেন্চুয়ালি অয়েল ড্রপটাকে স্টেশনারি নিয়ে আসা হয়েছে যেন কি হয়, যেন এখানের মধ্যে অয়েল ড্রপের যে নিচে যে ওয়েট আছে, নিচে ওয়েট আর উপরের ইলেকট্রিক ফোর্স দুইটা যেন সমান সমান হয়, তাইলে পরে সে ইভেন্চুয়ালি কি করবে, রেস্টে আসবে। তো এটা হলো কাজ। তখন বলতেছে কি ফর আ পার্টিকুলার এক্সপেরিমেন্ট আ পিডি অফ 5100 volt was required to hold the drop of mass 1.2 into 10 to the power minus 14 kg stationary. তো এখন বলতেছে এ নাম্বারে add to a copy of the diagram to show the electric field lines between the plates. So তাহলে এই ডায়াগ্রামটাকে আবার কপি করে এই ডায়াগ্রামটাকে আবার কপি করে ইলেকট্রিক ফিল্ড গুলাকে আঁকতে বলছে। সো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কি হবে, এমন উপরে পজিটিভ নিচে জিরো দেওয়া। তো তাহলে হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালের দিকে ইকুয়ালি স্পেসড প্যারালাল লাইন আমরা ড্র করব বেসিক্যালি। হ্যাঁ, তো এটা হবে আমাদের কাজ। এটা হলো এ নাম্বারের। তো এটা তোমরা এঁকে নিতে পারবে, এটা আলাদা করে এঁকে দেওয়ার কোনো দরকার নাই। ডাউনওয়ার্ড কেন দিলাম, বিকজ উপরে পজিটিভ নিচে জিরো, তো তাহলে উপরে হায়ার পটেনশিয়াল নিচে হলো লোয়ার পটেনশিয়াল, এর জন্য। ঠিক আছে, এরপর বলতেছে বি নাম্বারে স্টেট ওয়েদার দ্য চার্জ অন দ্য অয়েল ড্রপ ইজ পজিটিভ অর নেগেটিভ। এখন দেখো ইন্টারেস্টিং ব্যাপারটা, ফিল্ড লাইনের ডিরেকশন হলো নিচে, কিন্তু এই অয়েল ড্রপের উপর ফোর্সের ডিরেকশন, ইলেকট্রিক ফোর্সের ডিরেকশন, ফারহান এই অয়েল ড্রপের উপর ইলেকট্রিক ফোর্সের ডিরেকশনটা কোন দিকে হইতে হবে, আপওয়ার্ড নাকি ডাউনওয়ার্ড? ডাউনওয়ার্ড নেবে কেন? ডাউনওয়ার্ড তো ওয়েট অলরেডি আছেই, তাকে স্টেশনারি ধরার জন্য তার ওয়েটটাকে ব্যালেন্স করতে হবে না? স্টেশনারি, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তাহলে উপরে উপরে। তাহলে দ্য ইলেকট্রিক ফোর্স মাস্ট বি আপওয়ার্ড। তো ইলেকট্রিক ফোর্স আপওয়ার্ড হইতে হবে, কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হলো ডাউনওয়ার্ড। তো তার মানে অয়েল ড্রপের চার্জটা কি, পজিটিভ নাকি নেগেটিভ? এইগুলা কোশ্চেন এর জন্য তোমাদেরকে আমি বন্ধের আগেও একদিন ক্লাস নেই নাই, যেন তোমরা নিজেরা সলভ করো। সবাই মিলে যদি সলভ না করো কোশ্চেন গুলা, আমি জাস্ট এখানের মধ্যে করাই দিলে তোমাদের আরো বেশি ক্ষতি হইতেছে। তোমরা নিজেরা যদি সলভ না করো, তোমাদের ব্রেইনের ওই ট্রেনিং জীবনেও হবে না, A2 পাস করার কোনো স্বপ্নও দেখা যাবে না, বুঝছো? এখানের মধ্যে তোমাদেরকে ভালো মতো এগুলা জিনিস চিন্তা করতে হবে যে ইলেকট্রিক ফিল্ডের লাইনের ডেফিনেশন কি বলছিলাম, ইট ইজ দ্য ডিরেকশন ইন হুইচ আ পজিটিভ চার্জ উইল মুভ। সো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন ডাউনওয়ার্ড মানে কি, পজিটিভ চার্জকে সে নিচের দিকে ধাক্কা দিবে। তো তাহলে ইলেকট্রিক ফোর্স আপওয়ার্ড হওয়ার জন্য কি হওয়া দরকার, ইলেকট্রিক ফোর্স আপওয়ার্ড হওয়ার জন্য দ্য চার্জ মাস্ট বি নেগেটিভলি চার্জড। সো তাহলে এখান থেকে আমাদের চার্জ পার্টিকেলটা কি হইতে হবে, দ্য অয়েল ড্রপলেট মাস্ট বি নেগেটিভলি চার্জ, তাহলে যেন সে একটা আপওয়ার্ড ডিরেকশনে অ্যাট্রাকটিভ ফোর্স বা একটা ইলেকট্রিক ফোর্স ফিল করতে পারে। বুঝা গেছে? সো এইগুলা কোশ্চেন গুলা শুধু শুধু তোমরা নষ্ট করে ফেললে তো হবে না। যারা সলভ করে নাই তোমাদেরকে বারবার করে রিমাইন্ডার দেওয়া হইতেছে, এগুলা করলে পরে তো তোমাদের আসলে মনিটর করা পসিবল না। কি প্রবলেম ফেস করতেছো রায়হান? আর এগুলা তো ভিডিও গুলা তো সবগুলা গ্রুপের মধ্যে দেওয়া আছে, ভিডিও সবগুলো গ্রুপের মধ্যে দেওয়া থাকে, তো এই রিজনে যেন বারবার রিওয়াচ করতে পারো। ভিডিও তো জাস্ট তোমাদের লাইভ ক্লাসে এখানে নেওয়ার পরে তো শেষ হয়ে যাইতেছে না, ভিডিও গুলো দেওয়া হয় এই রিজনে যেন তোমাদের বারবার করে রিওয়াচ করে তোমাদের নিজেদের প্রবলেম গুলো নিজেরা সলভ করে নিতে পারো। ফর্মুলা কোনগুলা কনফিউজিং, এগুলা তো ব্যাপারগুলা তোমাদের প্র্যাকটিসের কাজ, যেগুলো তোমরা করতেছো না প্র্যাকটিস ঠিক মতো। তুমি যতগুলা অন্য কোশ্চেন যেখান থেকে কোশ্চেন গুলো তুমি আমাকে ছবি পাঠাও, ওগুলা না করে তো তোমার ফার্স্টে স্টুডেন্ট বুকের কোশ্চেন গুলো সলভ করা লাগবে। তুমি এক্সট্রা যত কিছু এখানের মধ্যে সলভ করো, স্টুডেন্ট বুকের ওরা স্টিক করে কেন? স্টুডেন্ট বুক তারা তো দিছে একটা রিজনে যে এডএক্সেলের ওদের নিজেদের মানুষে এটা পাবলিশ করতেছে। তো এইটা প্রথমে ফলো করা লাগবে, এরপর বাইরে এক্সট্রা যা কিছু পারো ওটা করলে কোনো সমস্যা নাই। তো এখানের মধ্যে তোমাদের ফার্স্টে রিভিউ এটা লাগবে, রিভিউ নেওয়ার জন্য তো তোমাদের ফার্স্টে অ্যাটলিস্ট দেখাইতে হবে যে তোমরা পড়ালেখা করতেছো। ওই এফর্টটা না দেখলে পরে তো এখানে থেকে তোমাদের জন্য টাইম দিয়ে তো লাভ নাই, বুঝতে পারছো? তো এরপরে বলতেছে সি নাম্বারে কমপ্লিট দ্য ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম টু শো দ্য ফোর্সেস অ্যাক্টিং অন দ্য অয়েল ড্রপ, ইউ শুড ইগনোর আপথ্রাস্ট। তো তাহলে আপথ্রাস্ট ইগনোর করলে পরে এই যে আমাদের দুইটা ফোর্স, উপরের দিকে ইলেকট্রিক্যাল ফোর্স, নিচের দিকে হলো ওয়েট, এটা পুরাটাই আমাদের মিলিকেন্স অয়েল ড্রপ এক্সপেরিমেন্টের যে
এক্সপ্লেনেশন বলছিলাম একদিন, ওই এক্সপ্লেনেশনের মধ্যে থেকে সবগুলা জিনিস বলা যায়। এরপরে ডি নাম্বারে কি বলতেছে, D1 এ ক্যালকুলেট দ্য ম্যাগনিটিউড অফ দ্য চার্জ অন দ্য অয়েল ড্রপ। সো তাহলে আমরা চার্জের ভ্যালুটা এখানে ডিরেক্টলি বের করে ফেলতে পারবো, বিকজ উই নো দ্য ম্যাস। ঠিক আছে, আমরা ম্যাস জানি, পটেনশিয়াল ডিফারেন্স জানি, প্লেট গুলার মধ্যে সেপারেশন জানি। পটেনশিয়াল ডিফারেন্স আর প্লেট গুলার মধ্যে সেপারেশন জানা মানে কি, আমরা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ জানি, তাই তো? পটেনশিয়াল ডিফারেন্স আর প্লেট গুলার মধ্যে সেপারেশন ইউজ করে আমরা কি করতে পারবো, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বের করতে পারবো না, এই যে E = V/D ফর্মুলা দিয়ে। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, এটা কত, এটা 11 নম্বরের D2, এটা 11 এর D1 ফার্স্টে। কাজটা কি, দিস ইজ দ্য ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম, নিচে হলো ওয়েট আর উপরের দিকে হলো ইলেকট্রিক ফোর্স Fe। তো এখন আমরা জানি ইলেকট্রিক ফোর্স = EQ আর ওয়েট হলো mg। তো এখন এখানে থেকে আমাদের Q কি আসবে, mg/E। তো এখন ম্যাস দেওয়া আছে, g দেওয়া আছে, g তো আমরা জানি, আর ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ কে কি লেখা যায়, V/D। তো তাহলে mgd ডিভাইডেড বাই ভোল্টেজ। তো এখন এখানের মধ্যে ম্যাসের ভ্যালু কত, ম্যাস হলো 1.2 × 10⁻14, 1.2 × 10⁻14, জি হলো 9.81, ডিসটেন্স হলো 2 সেন্টিমিটার। তো সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য মাল্টিপ্লাইড বাই 10⁻², আর ডিভাইডেড বাই ভোল্টেজ, দ্যাট ইজ দ্য পটেনশিয়াল ডিফারেন্স, কত, 5100। তো এটা করলে পরে কত আসে চার্জের ভ্যালু মিফতাহুল? 4.62 into 10⁻⁻19 coulomb. 4.62 into 10⁻⁻19 কুলাম। ঠিক আছে, এরপরে D2 তে কি বলতেছে, ক্যালকুলেট দ্য নাম্বার অফ ইলেকট্রনস দ্যাট উড হ্যাভ টু বি রিমুভড অর অ্যাডেড টু দ্য নিউট্রাল পার্টিকেল টু অ্যাকোয়ার দিস চার্জ। তো এই চার্জটা আমাদের তো নেগেটিভ, নেগেটিভ মানে কি, ইলেকট্রন গেইন করছে নাকি লুজ করছে, সে একটা পার্টিকেলের চার্জ নেগেটিভ, তো তার মানে সে কি ইলেকট্রন গেইন করলো নাকি লুজ করলো, Gain করছে। গেইন করছে। তো কয়টা ইলেকট্রন গেইন করছে, একটা ইলেকট্রনের চার্জ হলো 1.6 × 10⁻⁻19। তো তাইলে পরে 1.6 × 10⁻⁻19 টা কি হলো, -19 কুলাম্ব হলো একটা ইলেকট্রনের। তো 1 কুলাম্ব হলো এতগুলো ইলেকট্রনের। তো তাইলে পরে 4.2 কি বলে, সরি 4.62 × 10⁻⁻19 কুলাম্ব হবে কয়টা ইলেকট্রনে, ভাইয়া 2.88 আছে নাকি? into 4.62 × 10⁻⁻19, that is 2.88। তো তার মানে 75। আচ্ছা, অ্যাপ্রক্সিমেটলি 3টা ইলেকট্রন। ঠিক আছে, আমাদের এখানে এরর গুলা কিসে, যে ম্যাস মেজারমেন্টে এরর হইতে পারে। ঠিক আছে, যে ম্যাসের ভ্যালু অনেক কম না, 10⁻⁻14, সো তাহলে ওখানে আমাদের আনসার্টেইনটির অনেক বড় একটা কাহিনী থাকতে পারে। ঠিক আছে, তো এইগুলা জিনিসের জন্য আমাদের অ্যানসার একদম এক্স্যাক্টলি যে মিলে যাবে, পুরো ইন্টিজার ভ্যালু আমরা পেয়ে যাব এমন কোনো কথা নাই, কিন্তু কাছাকাছি আসবে আর কি। এই যে এখানের মধ্যে দেখো, ফার্স্টে কোশ্চেন নাম্বার 10 এর জন্য তারা কি বলতেছে, at least 3 vertical lines spread over symmetrically in the plate ওই ইকুয়াল স্পেস প্যারালাল লাইনস, ওইগুলা জিনিস তারা এখানে শো করছে। চার্জ অফ দা অয়েল ড্রপ হবে নেগেটিভ। এরপরে কি, আপওয়ার্ড ফোর্স লেভেলড, উপরে হলো ইলেকট্রিক ফোর্স আর নিচের দিকে হলো কি ওয়েট। এরপরে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বের করে আমরা কি করতে পারি, চার্জের ভ্যালু বের করতে পারি 4.6 × 10⁻⁻19। এখানের জন্য আমাদের 2.9 টা, দ্যাট ইজ অ্যাপ্রক্সিমেটলি 3টা ইলেকট্রন কি করছে, সে গেইন করছে নাকি লুজ করছে, গেইন করছে, বিকজ সে নেগেটিভলি চার্জড। তো নেগেটিভ চার্জ হওয়ার জন্য ইলেকট্রন গেইন করতে হয়। ঠিক আছে, এরপরে কোশ্চেন নাম্বার 11,
কোশ্চেন নাম্বার 11 এ কি বলতেছে, with the aid of a diagram explain how the electrical potential varies within space around a stationary electron. একটা ইলেকট্রন স্টেশনারি অবস্থায় আছে, এটা আমরা ডায়াগ্রামটা এখানের মধ্যে ড্র করি, সেটা তাহলে কোশ্চেন নাম্বার 10 ছিল না, এটা ছিল কোশ্চেন নাম্বার 10। তো তাহলে এখানের মধ্যে কি একটা ইলেকট্রন দ্যাট ইজ আ নেগেটিভলি চার্জ পার্টিকেল, একটা নেগেটিভলি চার্জ পার্টিকেল, একটা ইলেকট্রনের জন্য ফিল্ডের প্যাটার্ন দেখতে কেমন, রেডিয়ালি ইনওয়ার্ড, তাই না? একটা নেগেটিভ চার্জের জন্য ফিল্ডের প্যাটার্ন দেখতে কেমন হবে, ইনওয়ার্ড। রেডিয়ালি ইনওয়ার্ড। সো এই রেডিয়ালি ইনওয়ার্ড এটা হলো আমাদের ইলেকট্রিক ফিল্ডের প্যাটার্নটা। তো এখন এই ইলেকট্রিক ফিল্ডের প্যাটার্ন দেখে আমরা ব্যাপারটা কি দেখতে পাইতেছি যে আমাদের পটেনশিয়ালটা কিভাবে চেঞ্জ হয়। আমরা এটার জন্য একটা কাজ করতে পারি, হোয়াট উই ক্যান ডু, উই ক্যান ড্র দ্য ইকুইপটেনশিয়াল লাইনস। ঠিক আছে, আমরা এরকম ইকুইপটেনশিয়াল লাইনগুলি এরকম ড্র করতে পারি, এন্ড ইকুইপটেনশিয়াল লাইনগুলি আমরা দেখতে পারি যে অ্যাকচুয়ালি তাদের সেপারেশন অ্যাকচুয়ালি কিভাবে করে চেঞ্জ হয়। এই ইকুইপটেনশিয়াল লাইনের এই জিনিসটা বলছি যে তোমাদের সামনাসামনি ক্লাসে ওরকম আরো ডিটেইলে ওইগুলো জিনিস শো করা হবে, বিকজ এই জিনিসটা সামনাসামনি একটা জিনিস ইম্পর্টেন্ট একটা ব্যাপার আছে যেটা ডেসক্রাইব করা দরকার। হ্যাঁ, তো ইকুইপটেনশিয়াল লাইনগুলি একে দেন আমরা দেখবো যে ইলেকট্রনের যত কাছে আসবো পটেনশিয়াল কি হইতেছে, যত দূরে যাব পটেনশিয়াল কি হইতেছে। সো এখানের মধ্যে আমরা দেখি ওরা অ্যানসার শিটের মধ্যে কি বলছে। যেখানের মধ্যে দেখো একটা ইলেকট্রনের জন্য কি হবে, রেডিয়ালি ইনওয়ার্ড, যে ফিল্ড লাইন, রেডিয়াল ফিল্ড পয়েন্টিং টুয়ার্ডস দ্য ইলেকট্রন, potential lines are perpendicular to field line, যে ইকুইপটেনশিয়াল লাইনগুলি কি পারপেন্ডিকুলার টু দা ফিল্ড লাইনস, এন্ড ইকুইপটেনশিয়াল লাইনগুলি কি হবে কনসেন্ট্রিক সার্কেলের মতো, যে আমরা যেরকম সার্কেল সার্কেল ব্রোকেন লাইনগুলো ড্র করলাম না যে এখানে, তো এরকম ইকুইপটেনশিয়াল লাইনগুলি কি হবে ফিল্ড লাইনের সাথে পারপেন্ডিকুলার হবে। তো তাহলে ফিল্ড লাইনগুলি হলো রেডিয়ালি ইনওয়ার্ড, আর আমাদের ইকুইপটেনশিয়াল লাইনগুলি কি হইতেছে এরকম কনসেন্ট্রিক সার্কেল, যে একটা আরেকটাকে সবগুলোর সেন্টার সেম, সবগুলি সার্কেলের সেন্টার হলো সেম। তো সেম সেন্টার ধরে আমরা যতগুলি সার্কেল আঁকবো সার্কেল গুলাকে আমরা কি বলি, কনসেন্ট্রিক সার্কেল, যে কোসেন্ট্রিক, প্রত্যেকটা সেন্টার সেম, শুধু ডিফারেন্ট ডিফারেন্ট রেডিয়াসের সার্কেল আঁকতেছি। এরপরে ডিসটেন্স অফ পটেনশিয়াল ইনক্রিজেস as 1/r because v is equal to কি, v is equal to kq by r square or q divided by 4 pi epsilon naught r। তো তাহলে q হলো কনস্ট্যান্ট, 4 pi epsilon naught হলো কনস্ট্যান্ট। তো তাহলে ভোল্টেজ অর পটেনশিয়াল ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু কি 1/r। তো এরকম এরপরে ডায়াগ্রাম ইলাস্ট্রেটিং এনি অফ দা পয়েন্টস অ্যাবাভ। সো তাহলে এই ডায়াগ্রামের মধ্যে এই উপরের যে কোনো পয়েন্টগুলো আমরা এমন রিপ্রেজেন্ট করে দিলে পরে ওরকম এক্সপ্লেনেশনটা হয়ে যাবে। এর জন্য আমাদের ডায়াগ্রামটা সুন্দর মতো আঁকতে পারতে হবে আর কি বেসিক্যালি। তো মেইন কাজটা কি, একটা ইলেকট্রন নিব, একটা নেগেটিভ চার্জ, দ্য ফিল্ড উইল বি রেডিয়াল, 1 মার্ক, রেডিয়ালি ইনওয়ার্ড ডিরেকশন দিলাম 2 মার্ক, দেন পটেনশিয়াল লাইনগুলি ড্র করলাম পারপেন্ডিকুলার টু দ্য ফিল্ড লাইনস 3 মার্ক, পটেনশিয়াল লাইনগুলি আর ইকুইপটেনশিয়াল লাইনগুলি কনসেন্ট্রিক সার্কেল হইতেছে 4 মার্ক। দেন আমরা স্টেট করলাম যে the distance between the equipotential lines increases as 1/r। সো তাহলে পটেনশিয়াল লাইনগুলো আমাদের সেপারেশন গুলো কিভাবে চেঞ্জ হইতেছে ওইটা আমরা শো করলাম। তো তাহলে 5 এ 5 পেয়ে গেছে, বুঝা গেছে? তো এই জিনিসগুলো আমাদের যেটা বললাম যে সামনাসামনি ক্লাসে এটা আরো ডিটেইল ওয়েতে ডেসক্রাইব করা হবে। সো এইগুলাই ছিল আমাদের মোরলেস কোশ্চেন গুলা। 11টা কোশ্চেন টোটাল নাকি? ইয়েস, টোটাল কোশ্চেন ছিল 11টা। তো তাহলে এই 11টা কোশ্চেন আমরা এখানের মধ্যে সলভ করে ফেলছি। তো তোমাদের মধ্যে বেসিক যে কাজটা করা লাগবে, তোমাদের তো অনলাইন ক্লাসে তোমরা ঠিকমতো ইউজই করতে পারতেছো না। তোমাদের প্রত্যেকটা ক্লাস শেষে যে ভিডিওগুলি দিয়ে দেওয়া হয় ওইটা তো এমন না যে যারা শুধু ক্লাস করে নাই তারা দেখার জন্য। তোমরা যারা ক্লাস করছো তোমরা কি ভিডিও লিংকে ক্লিক করলে পরে বলবে যে তোমরা তো লাইভ ক্লাস অলরেডি অ্যাটেন্ড করছো, তুমি এই ভিডিও দেখতে পারবা না? তো তোমাদের ভিডিওগুলি বারবার রিওয়াচের জন্যই তো ভিডিওগুলা ইউটিউবের মধ্যে এরকম কাহিনী করে
আপলোড করা হইতেছে, যেন তোমরা নিজেরা রিওয়াচ করে তোমাদের প্রবলেম গুলি সলভ করতে পারো। আর বাকি যে কোনো সমস্যা ফেস করলে পরে তো ওগুলা জিনিস আমরা দেখাবোই। আর পুরাটা জিনিস রিভিউ করার মতো যখন টাইম আসবে তখন ওই জিনিসটা শো করব, বিকজ ফার্স্টে তোমাদেরকে যে কোশ্চেন পেপার দেওয়া হয়েছে না সার্কুলার মোশন আর মোমেন্টামের, ওইটা সবার সলভ করা হয়েছে এই বন্ধের মধ্যে। হ্যাঁ আমার শেষ। ভেরি গুড, আমারও স্যার। ভেরি গুড। তো তাহলে তোমাদেরকে ফ্রাইডেতে ক্লাস থাকে কোনো? না ভাইয়া। বাকিদের? না ফ্রাইডে বা কালকে না কালকে? হ্যাঁ, ফ্রাইডেতে কোনো ক্লাস থাকে নাকি তোমাদের, এটা জিজ্ঞাসা না করছি। নাই ভাই কোনো ক্লাস থাকে না। না ভাই তাহলে ফ্রাইডেতে যদি তোমাদের কোনো ক্লাস না থাকে সো তাহলে তোমাদের মোমেন্টাম আর সার্কুলার মোশনের ওই ওয়ার্কশিট কতটুকু হয়েছে কোশ্চেন পেপার? ভাইয়া আমার ফুল শেষ হয়ে গেছে এটা। তোমাদের তো এটার উপর বন্ধের আগে পরীক্ষা দেওয়ার কথা ছিল, এর জন্য আমি পিছাইছি, বিকজ কোশ্চেন পেপারটা শেষ করে দেন পরীক্ষাটা নিব। তো তাহলে আরিয়ানারও ফ্রাইডেতে ক্লাস নাই, ভেরি গুড। তো তাহলে পরে তোমাদের কালকে তোমাদের 7:30 থেকে 10 পর্যন্ত, ঠিক আছে? কালকে 7:30 থেকে 10টা পর্যন্ত তোমাদের এই মোমেন্টাম এন্ড সার্কুলার মোশনের কোশ্চেন পেপার সলভিং ক্লাস হবে, ঠিক আছে? ফার্স্টে আমরা মোমেন্টাম একটা সলভ করব। ওটা তো পুরাটা একটা পিডিএফ নাকি দুইটা পিডিএফ? একটা না? ফার্দার মেকানিক্স নাকি? একটা পিডিএফ ভাইয়া এটা। হ্যাঁ একটা। তো তাহলে আমরা এরকম সিরিয়াল ওয়াইজ প্রত্যেকটা কোশ্চেন এরকম সলভ করব। ভালো হয় যদি তোমরা আগে থেকে প্রবলেমের লিস্ট দিয়ে রাখো, তো তাহলে প্রবলেম ওয়াইজ গুলো আমরা সুন্দর মতো শেষ করতে পারবো। অ্যাট লিস্ট যেগুলো প্রবলেম ফেস করছো ওগুলো যেন মিস না যায়, বুঝতে পারছো? তো তাহলে পরে কালকে আমার এএস এর ক্লাস অলরেডি আছে 3টা থেকে 6টা পর্যন্ত। এএস ব্যাচের ওদের কোশ্চেন পেপার সলভিং ক্লাস। তো তোমাদের ক্লাস হবে 7:30 থেকে 10টা পর্যন্ত, ঠিক আছে? তো তাহলে কালকে ফ্রাইডেতে তোমাদের কালকে ক্লাস 7:30 থেকে 10টা মোমেন্টাম এন্ড সার্কুলার মোশনের কোশ্চেন পেপার সলভ করব আমরা, ঠিক আছে? সবাই তাহলে কালকে 7:30 বাজে ভুলে যাও না, এই জিনিসটা আমি রিমাইন্ডার দিয়ে দেব গ্রুপের মধ্যে। এন্ড ভালো মতো এই জিনিসটা নোট ডাউন করে রাখো যে কালকে তোমাদের 7:30 থেকে 10টা পর্যন্ত ক্লাস, ঠিক আছে? তোমাদের এই ক্লাসগুলি নেওয়া হইতেছে তোমাদের নিজেদের বেনিফিটের জন্য। তোমরা নিজেরা যদি ক্লাসগুলা জয়েন না করো তাহলে পরে তো সমস্যা, বুঝছো? তো তাহলে জি ভাই। কালকে 7:30 বাজে ক্লাস। তো আজকে আমাদের এইটুকুই, ওকে? আল্লাহ হাফেজ। আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।